আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। গত সপ্তাহের ক্রিকেটের ঘটে যাওয়া সব খবরাখবর এবং তার অ্যানালাইসিস নিয়ে আমাদের আজকের আয়োজন। স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমির রাজন প্রতীক ভাই। কেমন আছেন ভাইয়া? ভালো আছে প্রতীক ভাই, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিতে চাই আজকে আমরা কোন কোন টপিক কভার করছি, তারপরে আমরা আসলে আমাদের ডিসকাশন শুরু করতে যাচ্ছি। আমরা আজকে অ্যাশেজের 2টা টেস্ট আমরা দেখেছি। এছাড়া এটা নিয়ে আমরা কভার করছি সাউথ আফ্রিকা ইন্ডিয়ার হচ্ছে ওডিআই সিরিজ শেষ হয়েছে, টি20 সিরিজেরও অলরেডি 3টা ম্যাচ হয়ে গেছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ আমরা দেখলাম, 2টা টেস্ট অলরেডি হয়ে গেছে এবং আন্ডার-19 এশিয়া কাপ চলছে, যেটা আসলে কিন্তু খুব একটা ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে আমরা অনেকদিন পর যদি বলি। বিগ ব্যাশ শুরু হয়েছে, ফার্স্ট একটা ম্যাচ আমরা দেখলাম। এছাড়া হচ্ছে আইএল টি20 এবং বিপিএল এর নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে চাই। শুরুতে আপনার কাছে যেতে চাই যে অ্যাশেজের 2টা টেস্ট আমরা এর আগের এপিসোডেও বলছিলাম যে খুব পেস সহায়ক একটা বোলিং পিচে খেলা হচ্ছে যেহেতু, এবং সেই কারণে কিন্তু আসলে অস্ট্রেলিয়া আধিপত্য বিস্তার করে ইংল্যান্ডকে 2টা টেস্টে কিন্তু কোনোভাবে দাঁড়াতেই দেয়নি। আপনার কাছে কি মনে হয় যে আসলে কি ইংল্যান্ডের পারফরমেন্স খারাপ হয়েছে নাকি অনেক বেশি ভালো পারফরমেন্স করছে অস্ট্রেলিয়া? দেখেন, আপনি বিগত সময়ের স্ট্যাটিস্টিক্সগুলো যদি একটু ঘাটাঘাটি করেন দেখতে পারবেন যে অস্ট্রেলিয়ার মাঠে অ্যাশেজ খুব একটা জমজমাট কখনোই হয়নি। খেলা হয়, বিশেষ করে আমি আমার জন্মের পর থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মাঠে অ্যাশেজ কখনো আমি জমতে দেখিনি, কিন্তু ইংল্যান্ডে কিছু সিরিজ আমরা দেখেছি যে খুবই কিনলি ফট কন্টেস্ট যেটা আমরা বলি সেটা হয়েছে। তো এখন যদি আমরা দুটো স্কোয়াডের দিকে আসি, এখানে ইংল্যান্ডের ক্ষেত্রে মরার উপর খাড়ার ঘা হচ্ছে মার্কুডের ইনজুরি। একেতে তারা সিরিজে পিছিয়ে রয়েছে, তারপরে মার্কুডের ইনজুরি মোস্ট প্রবাবলি হি ইজ রুলড আউট অফ দ্য টোটাল সিরিজ। এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে প্যাট কামিন্স স্কোয়াডে ব্যাক করেছে। সো ইংল্যান্ডের এখানে চান্স অনেকটাই কমে যাচ্ছে আমার মতে মনে হচ্ছে। এবং আমি বিগত 2টা টেস্টে আলোচনায় যেটা বলেছিলাম যে ইংল্যান্ডের অ্যাটাকটাও বোলিং অ্যাটাকটাও কিন্তু কোয়ালিটি অ্যাটাক, বাট ইট ল্যাক্স ভ্যারিয়েশন। ঠিক আছে, সোজা কথা বলতে গেলে খুবই ধরেন একটা হার্ড লেন্থে বোলিং করে থাকেন, ধরেন আপনি জফরা আর্চারের কথা বলেন, গাস অ্যাটকিনসনের কথা বলেন বা মার্কুডের কথা বলে থাকেন, তারা সবাই ওয়ান ডাইমেনশনাল। হোয়ারাস অস্ট্রেলিয়ার এই অ্যাটাকটাতে কিন্তু ভ্যারিয়েশন রয়েছে। মিচ স্টার্ক এক টাইপের বোলার, ডগেট এক টাইপের বোলার, মাইকেল নেসের আমরা আগে দেখেছি যে খুবই নিয়ন্ত্রিত লাইন অ্যান্ড লেন্থে বোলিং করে কিন্তু উনি ইংল্যান্ডের ব্যাটারদের উইকেটগুলো নিয়েছেন। জি, তো এখন হচ্ছে বিষয়টা কি যে ইংল্যান্ডের ব্যাটিংও আসলে এখানে অনেকটা কন্ট্রিবিউট করেছে যদি বলতে চাই, কজ তারা কিন্তু এই যে কম্পোজারটা ধরে রেখে টেস্ট ক্রিকেটটা এখন আর খেলছে না। ব্যাসবলের উপর ডিপেন্ডেন্ট হওয়াতে তাদের উইকেটটা কিন্তু কিনে নেওয়া অনেকটা ইজি হচ্ছে। এবং মাইকেল নেসারের সফলতার পেছনে অন্যতম কারণ কিন্তু এটাই। এলস তার যা বোলিং ভ্যারিয়েশন বা স্পিড লিমিটগুলো যদি দেখি, খুব উইকেট টেকিং ডেলিভারি ওই টেস্ট ম্যাচে উনি করেছেন বলে আমার মনে হয়নি। এখন থার্ড টেস্টটা হচ্ছে অ্যাডিলেইডে, সেই ক্ষেত্রে উইকেটে কিছুটা পরিবর্তন আসবে বলে আমার মনে হচ্ছে। প্রথম 2টো টেস্টে একটা পার্থ আর একটা ব্রিসবেনে হওয়াতে ফাস্ট বোলাররা অনেক সহায়তা পেয়েছে, কিন্তু অ্যাডিলেইডে কিন্তু স্পিনাররা গেমে আসবে। ন্যাথান লিওন অস্ট্রেলিয়ার, উনি কিন্তু খুবই কার্যকর হতে পারেন এই টেস্টে। এবং ইংল্যান্ডের ক্ষেত্রে আমি শোয়েব বাশিরকে স্কোয়াডে দেখতে চাইবো, যেহেতু উইকেটে স্পিনের সহায়তা থাকবে। তো আমার মনে হয় এখানে ন্যাথান লিওন এবং শোয়েব বাশিরের মধ্যে একটা অঘোষিত যুদ্ধ হতে পারে এবং ইংল্যান্ডের ব্যাটারদেরকে আসলে স্টেপ আপ করতে হবে। জো রুট উনি এই ব্যাটিং লাইন আপে একমাত্র ব্যাটার আমার কাছে মনে হয়েছে যিনি আসলে প্রপার টেস্ট ক্রিকেটটা খেলে থাকে। সো জো রুটের দিকে আসলে বাড়তি নজর থাকবে যদি ইংল্যান্ড এই সিরিজে কামব্যাক করতে চায়। আমরা আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, আমরা দেখছিলাম যে 2 টেস্টে 18 উইকেট নিয়ে মিচেল স্টার্ক বলতে গেলে যে পুরো ধ্বংসযজ্ঞ চালিয়েছেন আর কি। সো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই টেস্টে স্পিনাররা আধিপত্য বিস্তার করবে, কিন্তু মিচেল স্টার্কের ওই যে পেসি যে আধিপত্য, এটা কি এই টেস্টে আমরা কন্টিনিউয়াস দেখব? মিচ স্টার্কের আসলে পেসের চেয়ে বিষয়টা কি যে নতুন বলে উনি দুর্ধর্ষ সুইং করাতে পারেন। তো যেটা আমি বলছিলাম যে ইংল্যান্ড এই বেসবল ক্রিকেটের সাথে ইউজড হওয়াতে টপ অর্ডার ব্যাটারদের ডিফেন্সিভ টেকনিকটা কিন্তু কিছুটা পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। এবং এই ধরনের ডেলিভারিগুলো আপনার সেফলি নেগোশিয়েট করতে গেলে কোন ডেলিভারিটা ছাড়তে হবে, কোনটা খেলতে হবে, এই যে জাজমেন্টটা কিন্তু এরর করছেন ব্যাটাররা। তো আমার মনে হয় যেহেতু অস্ট্রেলিয়ান কন্ডিশনের সাথে 2টো টেস্ট ম্যাচ তারা খেলে ফেলেছেন অলরেডি, কিছুটা ইউজ টু হয়েছেন, আমার মনে হয় এই টেস্টে মিচ স্টার্ক কতটা লিথাল হবে না। ন্যাথান লিওন আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় থ্রেট হতে পারে। এবং প্যাট কামিন্স ইনজুরি থেকে ব্যাক করে উনি যদি ছন্দে ফিরতে পারেন দ্রুত, এটাও একটা ভ্যারিয়েবল হতে পারে।
আমরা আশা করি থার্ড টেস্টটা একটা কম্পিটিটিভ একটা টেস্ট হোক, ফার্স্ট দুইটা টেস্টের মতো একবার এক পেশে, এবং 2 দিনে কোনোটা 3 দিনে টেস্ট। না, এই টেস্টটা মনে হচ্ছে যে কিছুটা লম্বা হবে, এবং আসলে দুটো টিমেরই সেকেন্ড ইনিংস যেটা সেটাই আসলে ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হবে, বিকজ উইকেটে কিছুটা ফাটল হয়তো ধরতে পারে, স্পিনাররা গেমে আসবে, তো আমার মনে হয় ম্যাচটা ওই জায়গাতে ডিসাইডেড হবে। আমরা আলোচনা করতে চাই সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার হচ্ছে ওডিআই সিরিজ নিয়ে, এবং আমরা টি-20 সিরিজ নিয়েও কথা বলবো। আমরা যেটা দেখেছি যে টেস্ট সিরিজে কিন্তু সাউথ আফ্রিকার প্রচুর আধিপত্য বিস্তার করে তারা খেলেছে এবং সিরিজ জিতেছে, কিন্তু ওডিআইতে এসে দেখেছি যে আবার ইন্ডিয়া কিন্তু তার ফর্মে ফিরেছে। এখানে আমি যদি বলি যে 2-1 ওডিআই সিরিজ জিতেছে ইন্ডিয়া, কিন্তু তারপরেও আপনার কাছে কি মনে হয় যে টেস্ট সিরিজে আসলে কি ব্যর্থতাটা ইন্ডিয়ার ছিল, নাকি সাউথ আফ্রিকার অনেক বেশি ভালো খেলার কারণে ওই টেস্ট? অবশ্যই ইন্ডিয়ার ব্যর্থতা ছিল, এবং যদি বলতে পারি যে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তাদের স্ট্রেংথটাই যাচাই করতে পারেনি, যে ধরনের উইকেটে দুটো টেস্ট ম্যাচ খেলা হয়েছে, একটা ইডেন গার্ডেন্স আর একটা আসামে, দুটো উইকেটে স্পিনারদের, হ্যাঁ গুয়াহাটি আসামের রাজধানী, তো দুটো টেস্ট ম্যাচে আমরা দেখতে পেরেছি যে স্পিনাররা অনেক সহায়তা পেয়েছে, এবং ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট এটাই হয়তো ভেবেছিল যে স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করবে, কিন্তু আসলে তাদের ব্যাটারদের স্পিন মোকাবেলা করার দক্ষতা কতটা ছিল, যেখানে আপনার বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিল দলে নেই। বিশেষ করে সেকেন্ড টেস্টে শুভমান গিল অ্যাভেলেবেল ছিলেন না, তারা দুজন তো রিটায়ারমেন্টে চলে গেছেন। তো এই স্কোয়াড বেশিরভাগ প্লেয়ারই হচ্ছে আইপিএলে পারফর্ম করে জাতীয় দলে চান্স পাওয়া, তো তারা কতটা কোপ আপ করতে পারবে এটা আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের একটু ভাবার উচিত ছিল। বাট টেস্ট সিরিজ ডিফিটটা আমার মনে হয় তাদের জন্য একটা ওয়েক আপ কল ছিল, এবং সেখান থেকে কিন্তু তারা দ্রুত একটা রেকটিফিকেশন এনেছে তাদের স্ট্র্যাটেজিতে, এবং উইকেটগুলো কিন্তু আপনি দেখবেন যে ওডিআই সিরিজ বলি, টি-20 সিরিজ বলি অনেকটা ফ্ল্যাট ছিল, এবং ব্যাটসম্যানরা প্রচুর রান পেয়েছে। বিরাট কোহলি দুর্দান্ত খেলেছেন ওডিআই সিরিজে, এবং এটা আসলে বলাই বাহুল্য যে ইন্ডিয়া সেখানে সিরিজটা জিতবে, এই ঘটনাটি ঘটেছে। এখন যদি আমরা টি-20 সিরিজে আসি, সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপে কিন্তু অনেকটা আমরা বাইনারি অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি, কেমন অন অ্যান্ড অফ, হয় ক্লিক করলে খুব ভালো করছে, না হলে দাঁড়াতেই পারছে না। আপনি দেখেন প্রথম টি-20তে একদম 100 নিচে অল আউট, পরে টি-20তে আবার 200 ঊর্ধ্ব রান, আবার মানে লাস্ট যে টি-20 ছিল সেখানে 120 রান তারা করতে পারেনি। সো আমার মনে হয় যে সাউথ আফ্রিকার ব্যাটারদের একটু ধারাবাহিক পারফরমেন্স আমি তাদের কাছ থেকে আশা করছি, কজ তাদের ব্যাটিং লাইনআপে কোয়ালিটির কিন্তু অভাব নেই। মার্করাম রয়েছেন, ডিকক রয়েছেন, ডনোভান ফেরেইরা রয়েছেন, ডেওয়াল ব্রেভিস রয়েছেন, স্টাবস রয়েছেন, মিলার রয়েছেন। সো ইটস আ ফর্মিডেবল ব্যাটিং লাইনআপ। পক্ষান্তরে বুমরা পরের দুটো ম্যাচও খেলবে কিনা জানি না, কজ ফ্যামিলি ইস্যুসের জন্য উনি কিন্তু ধারামশালাতে 30-20টাও খেলেননি। সো আমার মনে হয় যে সাউথ আফ্রিকান টিম ম্যানেজমেন্ট তাদের ব্যাটিং লাইনআপটা আমার মনে হয় একটু থিতু করার প্রয়োজন, কজ প্রথম তিনটা টি-20তেই কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাটিং লাইনআপে তারা ম্যাচে নেমেছে। আমার মনে হয় ডেভিড মিলারকে শেষ দুটো ম্যাচে সুযোগ দেওয়া হোক, এবং আই বিলিভ যে উনি যদি শেষ দুটো ম্যাচে সুযোগ পান, একটা ম্যাচ অ্যাটলিস্ট উনি সাউথ আফ্রিকার করে দিতে পারবেন। আশা করি একটা ভালো সিরিজ আমরা দেখতে যাচ্ছি, এবং সাউথ আফ্রিকা হয়তো কামব্যাক করবে তাদের বাকি দুইটা টি-20তে। আমরা গত উইকে দেখছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের টেস্ট সিরিজটা, যেখানে 3 টেস্টের 2টা টেস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। একটা কেমার রোজ এবং হচ্ছে জাস্টিন গ্রিভসের অনবদ্য একটা পার্টনারশিপে একটা টেস্ট তারা ড্র করতে সক্ষম হয়, এবং আরেকটা টেস্টে তারা হেরেছে। আপনার কাছে থার্ড টেস্ট এবং বাকি দুইটা টেস্ট নিয়ে আপনার কাছে কেমন চিন্তা ভাবনা? এটা ইনএভিটেবল ছিল যে সেকেন্ড টেস্টে নিউজিল্যান্ড খুব দুর্দান্তভাবে কামব্যাক করবে, এবং উইকেটটা কিন্তু পেসারদের জন্য সহায়ক ছিল, এবং ব্লেয়ার টিকনারকে তারা সেকেন্ড টেস্ট ম্যাচ ইনক্লুড করেছেন। উনি কিন্তু প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের 4টি উইকেট পেয়েছেন, এবং ওয়েস্ট ইন্ডিজকে 205 রানে নিউজিল্যান্ড বোল আউট করেন। এখানে কিন্তু আসলে ম্যাচটা অনেকটা ডিসাইডেড হয়ে গিয়েছে, এবং ফার্স্ট ইনিংস শেষে নিউজিল্যান্ড যখন মোটামুটি একটা হ্যান্ডি লিড পেল, তখনই আমরা ধরে নিয়েছি যে ওই প্রথম টেস্টের পুনরাবৃত্তি আর হচ্ছে না, কজ উইকেটটা একই রকম, উইকেটটাও ছিল না। মানে আমি কিন্তু যে প্রথম টেস্টের ক্ষেত্রে বলেছিলাম যে অবভিয়াসলি কেমার রোচ অ্যান্ড জাস্টিন গ্রিভস প্লেড আউট অফ দেয়ার স্কিন, কিন্তু সেকেন্ড টেস্টের ক্ষেত্রে উইকেটে প্রচুর ঘাস ছিল, এবং বল কিন্তু এখানে পিচ করার পর স্কিড করে, ওই যে অ্যাডজাস্টমেন্টের কিছু সেকেন্ড বাড়তি সময় পাওয়া, যেটা জাস্টিন গ্রিভস এবং কেমার রোচ পেয়েছেন। এবং আমি সাথে এই কথাও বলছিলাম যে কিউই পেসারদের বলের গতি আমি কিছুটা কম মনে হচ্ছিল, কিছুটা ইন্টেন্সিটি কম মনে হয়েছিল, কিন্তু ব্লেয়ার টিকনারের ইনক্লুশনের পরে তাদের মধ্যে কিন্তু একটা
অন্যরকম আমি ভাইব দেখতে পেয়েছি এবং পেসাররা কিন্তু আসলে দুর্দান্ত পারফর্ম করেছে। ওয়েস্ট ইন্ডিজ আসলে দাঁড়াতেই পারেনি, 9 উইকেটে নিউজিল্যান্ড ম্যাচটা জিতে নিয়েছে। কারণ ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি যে 205-এ অল আউট হয় এবং নিউজিল্যান্ড সেখানে 278/9, এবং এখানে যেগুলো পেসাররা সহায়তা পেয়েছে সেটা কিন্তু আসলে স্কোর কার্ড বলে দিচ্ছে। জি। এবং 128-এ কিন্তু অল আউট হয় সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ, এবং 57 রানে আসলে 1 উইকেট হারিয়ে তারা জয় পৌঁছায়। থার্ড টেস্টটা কি চিন্তা করছেন? অনেকটা ওয়ান সাইডেডই হবে আমার মনে হচ্ছে। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ তাদের বেস্ট ক্রিকেটটা ফার্স্ট টেস্টে খেলে ফেলেছে। দুঃখজনক হলো সত্যি, বাট অ্যাজ এ ক্রিকেট লাভার আমি চাইবো যে ওয়েস্ট ইন্ডিজ একটা ভালো ফাইট দিক। আমরা কথা বলতে চাই আন্ডার-19 এশিয়া কাপ নিয়ে, যেহেতু আমরা যদি বলি এজ লেভেলের এই ক্রিকেটটা থেকেই আসলে কিন্তু স্টার উঠে আসে, এবং আমরা যদি বলি বাংলাদেশ, বিশেষ করে আমাদের সো এটা সবাই আমরা তাকিয়ে থাকি যে যারা আসলে ক্রিকেট নিয়ে কথা বলি, ক্রিকেট নিয়ে ভাবি, তারা সবাই এই এজ লেভেলের ক্রিকেট নিয়ে অনেক বেশি মুখিয়ে থাকি যে কখন কোথায় কী হচ্ছে। সো আন্ডার-19 এশিয়া কাপটাও কিন্তু আসলে বেশ ভালো জমজমাট হয়ে উঠেছে, এবং যেখানে বাংলাদেশ তাদের ম্যাচগুলোতেও মোটামুটি একটা দক্ষতার পরিচয় দিয়েছে। আপনার কাছে ওভারঅল সিরিজ কিংবা টুর্নামেন্ট নিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? টুর্নামেন্ট আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ফাইনালস খেলার সক্ষমতা রাখে। যেই ব্যাটিং লাইন আপটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আন্ডার-19-এর, এখানে আপনি জাওয়াদ আবরারের কথা বলেন, রিফাত বেগের কথা বলেন, আজিজুল হাকিম তামিম স্কিপার রয়েছেন, রিজান হোসেন রয়েছেন অলরাউন্ডার। সো ব্যাটিং লাইন আপটা বেশ ফর্মিডেবল, এবং জাওয়াদ আবরারের প্রথম ম্যাচে উনি যে ইনিংসটা খেলেছেন 96 রানের, এটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে জাওয়াদ আবরারের লেগ সাইডে ফ্লিক শট কিন্তু চোখে লেগে থাকার মতো। এই এজ লেভেলে উনি ফ্লিক শটটা যে প্রপার ওয়েতে খেলেন, এটা আমাদের ন্যাশনাল লেভেলেও অনেক ক্রিকেটার খেলতে পারছেন না রাইট নাও। আই এম ভেরি সরি টু সে, আমি ফুটেজে জিনিসটা দেখাতে পারবো যে হোয়াইল প্লেয়িং দ্য ফ্লিক শট জাওয়াদ আবরারের ফ্রন্ট ফুট একদম আম্পায়ার বরাবর থাকছে, যেটা আদর্শ। আপনি যখন লেগ সাইডে নেগোশিয়েট করবেন, আমি বলছি না জাওয়াদ আবরারের প্রতিটা শট নেগোসিয়েশন পারফেক্ট, বাট যখন হোয়াইল প্লেয়িং দিস শট উনি এই শটটা খুব নিখুঁতভাবে এক্সিকিউট করছেন। আপনি আমাদের ন্যাশনাল ক্রিকেটে তামিম ইকবালের কথা বলেন, নাজমুল হোসেন শান্তর কথা বলেন, তারা পর্যন্ত লেগ সাইডে ফ্লিক শট খেলতে কিন্তু স্ট্রাগল করেছেন, এবং তাদের হেড পজিশন, ফিট পজিশন এগুলোতে আমরা অনেক ঘাটতি দেখেছি। তো এটা একটা পজিটিভ সাইন। আমি ন্যাশনাল ক্রিকেটারদের ছোট করার জন্য বলছি না, আমি বলছি যে জাওয়াদ আবরারের মধ্যে কি পোটেনশিয়াল রয়েছে সেটা দেখানোর জন্য। এবং রিফাত বেগ উনি কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। স্কোরটা কিন্তু বেশ বড় ছিল, এটা চেস ডাউন বাংলাদেশ করতে পারবে আমার এক পর্যায়ে কিন্তু মনে হচ্ছিল না, কিন্তু আসলে অনেক ভালো স্কোর। হ্যাঁ, এবং আমাদের ক্রিকেটিং কালচারে কিন্তু আমরা এত বড় রান চেস করে অভ্যস্ত না। মোরওভার আন্ডার-19 ক্রিকেটও কিন্তু সচরাচর এত রান হয় না, কিন্তু এবারকার টুর্নামেন্টের এটাই ভালো দিক যে প্রচুর রান হচ্ছে। দ্যাট মিনস খেলার কোয়ালিটিটা বেড়েছে, এটা আমরা এখান থেকে ধরে নিতেই পারি। আজিজুল হাকিম তামিমের কাছ থেকে আমি আরেকটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম, কজ ফাউন্ডেশনটা খুব ভালো ছিল। জাওয়াদ আবরার এবং রিফাত বেগ 100-র উপর একটা ওপেনিং জুটি গড়েন, এবং আজিজুল হাকিম তামিম ম্যাচটা যে পর্যায়ে ছিল, বাংলাদেশ আসলে শেষের দিকে ম্যাচটা অনেক কঠিন করে ফেলেছিল, তো ওনার উপর আসলে দায়িত্ব ছিল ম্যাচটা ক্লোজ আউট করে বের হয়ে আসা, করতে পারেননি। আশা করব সামনের ম্যাচগুলোতে আজিজুল হাকিম তামিম আর একটু দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আমি দুইটা জিনিস আপনার কাছে জানতে চাই। অলরেডি বাংলাদেশ একটা ম্যাচে একটা জিতেছে, এবং পয়েন্ট টেবিলে হচ্ছে সেকেন্ড পজিশনে। শ্রীলঙ্কা তাদেরও একটা ম্যাচে একটা জিতেছে, এবং পাকিস্তান ইন্ডিয়া দুইজনই একটা করে ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলের টপে আছে দুইটা। একটা জিনিস একটু অফ দ্য টপিকে যদি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা এশিয়া কাপ বলেন কিংবা এই রিলেটেড যত টুর্নামেন্ট হয়, টুর্নামেন্টগুলোতে ভারত পাকিস্তানকে সবসময় এক গ্রুপে কেন রাখা হয়? এটা তো আমার পক্ষে বলা মুশকিল, আসলে যারা অ্যারেঞ্জ করছেন টুর্নামেন্ট। মানে আপনার কাছে অ্যাজ এ ক্রিকেট বিশ্লেষক বলেন কিংবা ভিউয়ার্সের জায়গা থেকে যদি আপনি বলেন, আপনার কাছে কি মনে হয়? পাবলিক ইন্টারেস্ট অবশ্যই। আমরা জাতিগতভাবে এখনো বাংলাদেশের খেলা দেখাচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখতে পছন্দ করি বেশি। ইটস ভেরি সরি টু সে, আই এম ভেরি সরি টু সে, কিন্তু এটা আপনিও জানেন আমিও জানি, এবং এই সেন্টিমেন্টটা কিন্তু আমার মনে হয় যে অ্যাক্রস সাবকন্টিনেন্ট সব জায়গায় মোটামুটি কাজ করে। স্পন্সরশিপের একটা ইস্যু থাকে, টুর্নামেন্টগুলো পপুলারাইজ করার একটা ইস্যু থাকে। আন্ডার-19 এশিয়া কাপ কিন্তু খুব বেশি বছর ধরে হচ্ছেও না। তো সব কিছু মিলে আমার মনে হয় যে ভারত পাকিস্তান একটা গ্রুপে থাকলে আয়োজকদেরও সুবিধা, দর্শকদেরও আগ্রহ থাকে। আমার মনে হয় সেই জায়গা থেকেই দুটো টিমকে একই গ্রুপে রাখা। মানে এইখানে আমার কাছে কেন জানি মনে হয় যে এই দুইটা দলকে সেকেন্ড রাউন্ডে নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং থাকে, এরকম কোনো ওয়ে আছে কিনা? ওই যে ভারত এবং পাকিস্তান এই দুটো দেশের প্রতি কিন্তু আমাদের দেশের মানুষ বলি, আপনি শ্রীলঙ্কার মানুষ বলেন, ইভেন ইন্ডিয়ার মানুষও পাকিস্তান উঠলে কিন্তু তাদের
তাদের একটা রাইভালরি কাজ করে যে আমাদের একটা যোগ্য অপোনেন্ট রয়েছে, এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করে। এবং আপনি সিনিয়র এশিয়া কাপ দেখেন, আলটিমেটলি ফাইনালে কিন্তু পাকিস্তানি খেলেছে ইন্ডিয়ার সাথে। আমরা যতই কথা বলি যে নতুন রাইভালরি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে হচ্ছে, ওই 2015 সালে যখন আমাদের গোল্ডেন জেনারেশন ছিল তখন দু একটা বছর এরকম মনে হয়েছে, কিন্তু এখন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার শক্তির অনেক বিস্তর পার্থক্য হয়ে গেছে, বিশেষ করে ন্যাশনাল লেভেল ক্রিকেটে। তো আমার মনে হয় এটা একটা বড় কারণ যে ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপের প্রতিটা টুর্নামেন্টে এক গ্রুপে থাকার পেছনে। আপনি দেখবেন ইভেন ওয়ার্ল্ড কাপেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তান লাস্ট কয়েকটা বার একই গ্রুপে আছে, সামনের টি-20 ওয়ার্ল্ড কাপেও রয়েছে। সো এই জিনিসগুলো আসলে দর্শকদেরও অনেক সময় কিউরিসিটির জায়গা থাকতে পারে যে কেন ভারত পাকিস্তান সবসময় একই গ্রুপে খেলবে এবং ঘুরে ফিরে দেখবেন কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনালে আবার হয়তো মুখোমুখি হচ্ছে, আদারওয়াইজ ফাইনালে মুখোমুখি হচ্ছে যদি বাকি দুইটা রাউন্ডে ভালো খেলে। তো সামও হয়তো প্ল্যানিং করেই এরকম ভাবে জিনিসটাকে সাজানো যে আসলে না, অন্তত গ্রুপ পর্বে হলেও একটা লড়াই অন্তত হোক। আর আরেকটা বিষয় হচ্ছে যে দুটো টিম তো এখন বাইল্যাটারাল সিরিজ খেলছে না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে ভারত পাকিস্তান 3 ম্যাচ টেস্ট সিরিজ, 5 ম্যাচ ওডিআই সিরিজ, শারজা সবসময় আমরা দেখতাম বছরে 3-4 বার শারজাতে খেলা হলে আরেকটা থার্ড টিম কল করে ট্রাই সিরিজ করা হতো। সো যেহেতু এই খেলাগুলো নিয়মিত হচ্ছে না, তো চেষ্টা করা হয় যে যখনই গ্লোবাল কোনো ইভেন্ট হবে সেখানে দুটো দলকে মুখোমুখি করে একটা। জি, ধন্যবাদ প্রতীক ভাই। আমরা একটু সংক্ষেপে জানতে চাই, রিশাদ হোসেন বিগ ব্যাশ খেলছে এবং হোবার্ট হারিকেন্সে সে অন্তর্ভুক্ত হয়েছে এবং এর আগেও কিন্তু কল পেয়েছিল। কিন্তু আমরা যদি বলতে চাই যে বিগ ব্যাশে বাংলাদেশের দর্শকদের আগ্রহ কি আসলে আমাদের রিশাদের জন্য নাকি বাবর আজম অথবা রিজওয়ানের খেলা দেখার জন্য? রিশাদ হোসেনের জন্য আগ্রহ হওয়া উচিত। এখন বাবার আজম আর রিজওয়ানের জন্য যদি হয়, এই বিষয়টা আমি সাপোর্ট করি না, কজ ওনারা দুজন খেললে আমাদের কি? ধরেন বাবার আজম বিগ ব্যাশে ভালো খেললো, তাতে আমাদের ক্রিকেটে কি যায় আসে বা আমার কি যায় আসে? রিশাদ হোসেন ভালো খেললে আমরা বলতে পারবো যে আমাদের একজন ক্রিকেটার বিশ্ব মঞ্চে ভালো করছেন। আপনি কোনো কাজে চাকরি করতে দেশের বাইরে গেলেন, আপনি অস্ট্রেলিয়াতে গেলেন, সেটেলড হলেন, পড়াশোনা করতে গেলেন, আপনি বলতে পারবেন যে রিশাদ হোসেন আমাদের ছেলে। বাবার আজম ভালো খেললে আপনি কি বলতে পারবেন? কিছু তো বলার নেই। তো অবশ্যই রিশাদ হোসেনের জন্য এটা অনেক বড় সুযোগ। বিগ ব্যাশে খেলাটা না, আমার কাছে আরো মনে হয় রিকি পন্টিং এর মতো একজন মেন্টরের সাথে কাজ করা, এটা মানে আমার মনে হয় যে কোনো ক্রিকেটারের জন্য ড্রিম। মেন্টরস লাইক সচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, মোস্তাফিজুর রহমান আইপিএলে যে সুযোগ হয়েছে কুমার সাঙ্গাকারের অধীনে খেলার, তার সাথে কাজ করার, ক্রিকেট নিয়ে কথাবার্তা বলার, ম্যাচুরিটির একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ, এবং মোস্তাফিজুর রহমানের অ্যাপ্রোচে কিন্তু আপনি দেখবেন আগের থেকে বেশ কিছুটা চেঞ্জ এসেছে। তো রিশাদ হোসেনের জন্য এটা অনেক বড় সুযোগ। রিকি পন্টিং এর জায়গা বা জন্মস্থান হোবার্ট, সেই দলের হয়ে খেলা, এবং রিকি পন্টিং নিজে থেকে রিশাদ হোসেনকে কল করে আসলে নিয়ে গিয়েছেন, বিপিএল উনি খেলছেন না। তো এটা খুব চার্মিং দেখতে যে আমাদের একজন ন্যাশনাল ক্রিকেটার উনি বিপিএল না খেলে বিগ ব্যাশের সুযোগ পেয়েছেন, খেলছেন। এটা দেখতে ভালো লাগছে, ভাবতে ভালো লাগছে। বিসিবিরও এখানে অ্যাপ্রোচের যে জায়গাটা, এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় সাধুবাদ পাওয়ার মতো। অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং আমি সবসময় চাই যে বড় যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো রয়েছে, বিশেষ করে আইপিএল বলি, বিগ ব্যাশ বলি, ইভেন সিপিএল বলি, ইভেন এসএ টি20 বর্তমানে খুব ভালো করছে, আইএল টি20 ভালো করছে। খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচির খেলা না থাকলে প্লেয়ারদেরকে যেন এনওসি গুলো দেওয়া হয়। তাতে হবে কি যে ওয়ার্ল্ড ক্রিকেটের যে কালচারটা, যে এনভায়রনমেন্টটা ড্রেসিং রুম শেয়ার করে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে, এটা যত বেশি হবে প্লেয়ারদের ম্যাচুরিটি গ্রো করবে বেশি, গেম অ্যাওয়ারনেস তত বেশি ডেভেলপ হবে। আমি কিন্তু এই কথাটা বারবার বলছি যে ম্যাচ চলাকালীন আমরা যে কিছু ভুল শট খেলতে দেখছি, ভুল ফিল্ডিং এফোর্ট দেখছি, ফাম্বলিং দেখছি, এগুলো গেম সেন্সের কিছুটা অভাব তো রয়েছে। তো আপনি যত ইন্টারন্যাশনাল সার্কিটে নিজেকে ইন্ট্রোডিউস করবেন, আপনার এক্সপ্লোর করার ক্যাপাসিটি যত বাড়বে, এই ধরনের ভুল ত্রুটি করার প্রবাবিলিটি আস্তে আস্তে তত কমতে থাকবে। আইএল টি20 শুরু হয়েছে এবং এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে 3 জন প্লেয়ার প্রতিনিধিত্ব করছে, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ গতকালকে লাস্ট ম্যাচটা আমরা দেখেছি ওনার, এবং মানে ফার্স্ট ম্যাচটা দেখেছি, এবং মুস্তাফিজুর রহমানও তার ম্যাচ খেলছেন, সাকিব আল হাসানও খেলছেন। তো আপনার কাছে এই পুরো টুর্নামেন্ট এবং বাংলাদেশের যে প্লেয়াররা খেলছেন তাদের ব্যাপারে আপনার অভিমত? সাকিব আল হাসান আরেকটু বেশি সুযোগ পেতে পারতেন। প্রথম ম্যাচে উনি যে খুব খারাপ করেছেন তা না, 12 বলে 16 রান করেছেন, নট আউট ছিলেন, এবং ওই মোমেন্টে কিন্তু কিছুটা ধরে সলিডারিটি দরকার ছিল মিডল অর্ডারে রানার ক্ষেত্রে, সেটা উনি যথারীতি পালন করেছেন। বোলিংয়ে
দুটো ওভার ভালো যায়নি, কিন্তু তারপরে তাকে আর নেওয়া হয়নি, এটা একটু দুঃখজনক। তাসকিন আহমেদের ক্ষেত্রে এটা হয় যে ধরেন বিশেষ করে ফাস্ট বোলারের ক্ষেত্রে আপনি ওখানে গিয়ে অনেক দিন বসে আছেন, গেম টাইম পাচ্ছেন না, হঠাৎ করে একটা ম্যাচ পেয়েছেন, আপনি প্রপারলি ডেলিভার করতে পারেননি। তো তাসকিন আহমেদ যদি পরে আরেকটি সুযোগ পান, আমার মনে হয় উনি ওনার জাতটা চেনাতে সক্ষম হবেন। কিন্তু মোস্তাফিজুর রহমানের লাস্ট ম্যাচে পারফরমেন্স নিয়ে আমার কিছু কথা রয়েছে, এবং যেটা আমরা আগে বলছিলাম যে মোস্তাফিজুর রহমানকে আমার মনে হচ্ছে যে অনেকটা তাকে তার আগের ছন্দে দেখতে পাচ্ছি, কিন্তু একটা জায়গায় আমার লাস্ট ম্যাচে দেখে খুব খারাপ লেগেছে যে উইকেট টেকিং ডেলিভারিগুলো করার ক্ষেত্রে খুব বেশি মনোযোগী মোস্তাফিজুর রহমান ছিলেন না। লাস্ট 5 ওভারে দুবাই ক্যাপিটালস ডেজার্ট ভাইপার্সের সাথে যে ম্যাচটা হেরেছে, 30 বলে 35 রান লাগতো, মোস্তাফিজুর রহমানের 2টো ওভার বাকি ছিল। মোস্তাফিজুর রহমান তখন করলেন কি, ক্রিজে ছিলেন স্যাম কারান এবং সিমরন হেটমায়ার। রাউন্ড দ্য উইকেট এসে উনি খুব ডিফেন্সিভ অ্যাপ্রোচে বল করলেন, 12টা ডেলিভারি করলেন, অল 12 ডেলিভারিস ওয়ার ভেরি ইনোকুয়াস। কোনো ডেলিভারি দেখে মনে হয়নি যে এটা উইকেট টেকিং ডেলিভারি। আপনি 30 বলে যখন 35 রান লাগে, ম্যাচে ফেরার একমাত্র উপায় হচ্ছে উইকেট নেওয়া। তা সেখানে দাসুন সানাকার কি প্ল্যান ছিল আমি জানি না, মোস্তাফিজুর রহমান কি বুঝে রাউন্ড দ্য উইকেট এসে লেফট হ্যান্ডারদের বোলিং করলেন এটাও আমার জানা নেই। কজ মোস্তাফিজুর রহমানকে আমি আগে দেখেছি বহুবার ইনকামিং ডেলিভারি লেফট হ্যান্ডারের জন্য, যেটা রাইট হ্যান্ডার ব্যাটারের জন্য অ্যাভেসিং ডেলিভারি, এটা করতে তো মোস্তাফিজুর রহমান সিদ্ধহস্ত। তো এই ডেলিভারিগুলোতে কিন্তু লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলার সমূহ সম্ভাবনা ছিল, এটা মোস্তাফিজুর রহমান আসলে করতে পারেননি। মোরওভার গত লাস্ট ম্যাচে উনি অতিরিক্ত স্লোয়ার বল ডিপেন্ডেন্ট ডেলিভারিগুলো করেছেন, সেই জন্য কিন্তু মোস্তাফিজুর রহমানকে আমরা এখন ওয়ার্ল্ড ক্লাস বোলার বলতে পারছি না। সবসময় আমাদের একটা কথাই বলতে হয়, যদি উইকেটের সাহায্য থাকে মোস্তাফিজুর রহমান ইজ আ গুড বোলার ইন দ্যাট কনটেক্সট। এবং আমি আরেকটু বলছি যে ফাকার জামানের যে ডিসমিসালটা হয়েছেন, ইট ওয়াজ আ টেনিস বল টাইপ অফ বাউন্স, ওই বলটাতে ছিল, সেটার জন্য উনি উইকেটটা পেয়েছেন। কিন্তু ফাকার জামানের ডিসমিসালের পরে হাসান নওয়াজ যখন ব্যাট করতে আসলেন, আমি দেখলাম যে হাসান নওয়াজের স্টান্স হচ্ছে ক্লোজ স্টান্স, এবং মোস্তাফিজুর রহমান হাসান নওয়াজকে তার ইনিংসের প্রথম ডেলিভারিটা করবেন, উনি একটা ব্যাটসম্যানের স্টান্স দেখলে কিন্তু বোঝা যায় যে তাকে আসলে কি ধরনের ডেলিভারি দিলে শুরুতে আউট করা পসিবল। ক্লোজ স্টান্সের ব্যাটারদের ক্ষেত্রে ইনকামিং ডেলিভারি তাদেরকে লেগ বিফোর উইকেটে ফেলার ফাঁদে ফেলার জন্য খুবই আদর্শ। মোস্তাফিজুর রহমান সেখানেও একটা স্লোয়ার ডেলিভারি করলেন। সো আমার মনে হয় অ্যাপ্রোচের এই জায়গা থেকে আর একটু ফাইন টিউনিং করা যেতে পারে ফিজের ক্ষেত্রে। আই হোপ বাংলাদেশের 3 স্টার ILT20-তে তাদের নিজেদের নাম রাখবেন এবং এই টুর্নামেন্ট একটা ভালো একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমরা সংক্ষেপে একবারই শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ILT20 চলছে এবং আমরা দেখছি বিগ ব্যাশ চলছে, এবং বাই দিস টাইম কিন্তু BPL শুরু হতে যাচ্ছে। আপনার কাছে BPL নিয়ে এক্সপেকটেশন কি? যে ফরেন প্লেয়ার্সদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, আমি চাইবো যত বেশি সম্ভব তাদেরকে যেন পাওয়া যায় টুর্নামেন্টের বেশিরভাগ সময় জুড়ে, এটাই আমার জন্য থাকে। জি, এলস আর কিছু নেই, ট্রু উইকেটে যেন খেলা হয়, কিছুটা রানের খেলা হয়, এটাই চাওয়া। বাকিটা সময়ের সাথে বলা যাবে আসলে যে কি হচ্ছে, এবং নতুন কিছু যদি প্লেয়ার্স উঠে আসে BPL থেকে, এর চেয়ে খুশির খবর তার হয় না। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, খেলাধুলার এই মৌসুমে আপনাদের মতামত জানাবেন আমাদেরকে, কোন খেলার বিশ্লেষণ আপনারা দেখতে চান, এবং আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে খেলাধুলার এই বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।